আজ রাতে ২০ জন উপদেষ্টাকে গ্রেফতার করায় বিএনপি প্রথম কার্যদিবসেই তারেক রহমান খেলা শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপদেষ্টারা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিল, সেই সময় কিন্তু এই ২০ জনকে গ্রেফতার করে একসাথে। এদিকে আজ রাতে একসাথে ২০ জন উপদেষ্টাকে গ্রেফতার করায় তারেক রহমান। বিএনপির খেলা শুরু করেছে আজকে থেকেই, সারা দেশ উত্তাল হয়েছে। গভীর রাত কিংবা ভর দুপুর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন ভিআইপিদের আনাগোনা যেন একটু বেশি বেড়ে গেছে। হঠাৎ করেই কেন এত তাড়াহুড়ো? কেনই বা অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে দেশ ছাড়তে চাইছেন প্রভাবশালী উপদেষ্টারা? শপথ গ্রহণের সাথে সাথে বিএনপির বিরুদ্ধে জামাতের বিজয় আমরা লক্ষ্য করছি। দ্যাট মিনস বিএনপি সরকারের হিসাব নিকাশ এলোমেলো, জামাত খেলা জমিয়ে দিয়েছে। এটা হচ্ছে জামাতের একটা অর্জন, এটা জামাত দেখিয়ে দিচ্ছে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি আমাদের চেয়ারপারসন। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? বিএনপির বিজয় কি আওয়ামী লীগেরও বিজয়? খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। বিএনপি সরকার ক্ষমতায় বসার পর সারা দেশেই অনেক জায়গায় জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, অসংখ্য উপদেষ্টা আজকে আটক হয় এবং কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবার বিপদে পড়েন যখন তারেক রহমান ক্ষমতা গ্রহণ করেন। আজকে তার প্রথম কার্যদিবস ছিল এবং এই কার্যদিবসেই সে অ্যাকশন নিতে শুরু করে এবং অনেক খেলা শুরু করে। আপনারা দেখতে পারবেন উপদেষ্টাদের কি হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে নতুন অনেক ঘটনা ঘটেছে আজকে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। গভীর রাত কিংবা ভর দুপুর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন ভিআইপিদের আনাগোনা যেন একটু বেশি বেড়ে গেছে। হঠাৎ করেই কেন এত তাড়াহুড়ো? কেনই বা অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে দেশ ছাড়তে চাইছেন প্রভাবশালী উপদেষ্টারা? তবে কি ক্ষমতার পালাবদলের সাথে সাথেই সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন তারা? গত কয়েক মাস ধরে সংস্কার আর স্বচ্ছতার বুলি আওড়ানো মানুষগুলোই এখন অডিট আর জবাবদিহিতার ভয়ে তটস্থ। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পলায়ন পরায়ণতার পেছনের আসল রহস্য। জানাবো কারা কারা দেশ ছাড়া তালিকায় আছেন এবং কেন তাদেরকে নিয়ে হঠাৎ এত বিতর্ক শুরু হলো। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এই মুহূর্তে একটি ছোট্ট অনুরোধ। দেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যাক গত সোমবারের একটি ঘটনা দিয়ে। সাংবাদিক জুলকার নায়ন সাইয়েদ হঠাৎ একটি বোমা ফাটালেন ফেসবুকে। তিনি পরিষ্কার করে জানালেন, অন্তর্বর্তী সরকারের 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন। শুধু তাই নয়, তিনি এতটাই সুনির্দিষ্ট তথ্য দিলেন যে কার ফ্লাইট কয়টায়, দুপুর 12:50-এ চায়না ইস্টার্ন আর সন্ধ্যা 6:45-এ এমিরেটস, সবই ফাঁস করে দিলেন। তিনি সতর্ক করে বললেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স বা নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই মুহূর্তে এদের দেশ ত্যাগ করতে দেয়া মানেই হলো ভবিষ্যতের জন্য বড় কোনো প্রশ্ন রেখে যাওয়া। এই খবর চাউর হতে না হতেই সবার নজর পড়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের দিকে। গুঞ্জন ওঠে তিনি নাকি দেশ ছেড়েছেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো যখন সত্যতা যাচাইয়ের জন্য তাকে ফোন দেয়, তিনি ফোনটি কেটে দেন। অথচ কিছুক্ষণ পরেই খুদে বার্তায় জানান তিনি 9 ও 10 তারিখেই অফিস থেকে বিদায় নিয়েছেন এবং মন্ত্রণালয় থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু খটকাটা লাগে অন্য জায়গায়। তিনি প্রথমে স্বীকারই করতে চাননি যে তিনি দেশ ছাড়ছেন, অথচ পরে জানা যায় তিনি ঠিকই উড়াল দিচ্ছেন। কারণ হিসেবে দেখালেন ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। ভাবা যায় যে মানুষটি গত 1.5 বছর ধরে রাষ্ট্র সংস্কারের মতো গুরুদায়িত্ব পালন করলেন, তিনি নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা না করে পরিবারের সাথে ভালোবাসা দিবস পালন করতে তড়িঘড়ি করে দেশ ছাড়লেন। এই যুক্তি কি ধোপে টেকে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভীতি? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঝড় থামছে না। ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও বিএনপি যখন নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা বিশাল জয় পেল এবং সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলো, ঠিক তখনই তার এই প্রস্থান মানুষকে ভাবিয়ে তুলেছে। প্রশ্ন উঠছে, তবে কি নতুন সরকারের অডিট বা তদন্তের মুখোমুখি হওয়ার সাহস তার নেই, নাকি ক্ষমতার পালাবদলের সাথে সাথে নিজের পিঠ বাঁচানোই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে? এবার একটু পেছনের দিকে তাকানো যাক।
উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু নতুন নয়। গত বছরের আগস্টেই বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং সাবেক সচিব ABM আব্দুস সাত্তার একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন। তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সাথে জড়িত এবং তার কাছে এর অকাট্য প্রমাণও রয়েছে। তখন হয়তো অনেকেই বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু আজ যখন সরকার পরিবর্তনের হাওয়া লেগে গেছে তখন সেই 8 জনের তালিকার কথা আবার সামনে আসছে। বিশ্লেষকরা মনে করছেন আব্দুস সাত্তারের সেই তালিকায় যাদের নাম ছিল তারাই এখন দেশ ছাড়ার জন্য সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েছেন। শুধু সিনিয়র উপদেষ্টারাই নন, সরকারের ভেতরে থাকা তরুণ ও প্রভাবশালী মুখগুলোর দিকেও অভিযোগের তীর কম নয়। আমরা দেখেছি যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন গত ডিসেম্বরে কেমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন। তিনি সরাসরি আঙুল তুলেছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার দপ্তরের কর্মকর্তাদের দিকে। অভিযোগ ছিল আসিফ মাহমুদের PS এবং APS ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন। টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য, কি নেই সেই অভিযোগের তালিকায়। বিষয়টি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছিল যে দুর্নীতি দমন কমিশন বা দুদক নড়ে চড়ে বসতে বাধ্য হয়। আসিফ মাহমুদের সাবেক APS মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। ভাবুন একবার, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে ক্ষমতায় এসেছিলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তাদের ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধে যখন দুর্নীতির এমন পাহাড় সমান অভিযোগ ওঠে তখন সাধারণ মানুষ কার উপর আস্থা রাখবে? বিএনপি সরকারের প্রথম দিনেই 24 এবং জুলাই চেতনার বিরুদ্ধে বার্তা। তারা জুলাইকে ছোট করে দেখছে। এমনিতেই তো জুলাই সনদকে অস্বীকার করেছে শপথ না নেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এটা স্পষ্ট, পুরো জাতির কাছে সমালোচনার মধ্য দিয়ে গাদ্দার হিসেবে আখ্যায়িত হয়ে যাত্রা শুরু করেছে। এরপরে অন্তর্বর্তী সরকারকে টার্মিনেট করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন, সচিবালয়ে গিয়েছেন এবং মন্ত্রী যারা আছেন প্রত্যেকে অফিস করেছেন, শুরু করে দিয়েছেন। খুশিতে খুশি, নতুন জামা কাপড়, নতুন নতুন ব্লেজার, আবার নতুন কোট পিন দেখলাম অনেকে লাগিয়েছে। জীবনে কোট পিন পরে নাই, এখন কোট পিন পরে টরে পকেট স্কোয়ার, মানে পুরো ভাব মন্ত্রী। তো তারেক রহমানের দিক থেকে ঠিক আছে, প্রথম দিন ইনটিন না করে সুট টুট ছাড়াই গেছেন এবং তাই তুই তেমন একটা পরেন না, দেখি নাই, এটা ঠিক আছে। তারেক রহমান আসলে ওই রাজার ছেলের যে একটা ভাব তার চেহারায় চলন বলনে আছে, একটা স্মার্টনেস আছে। প্রধানমন্ত্রী ভাব, বিশেষ করে সভ্য দেশের, উন্নত দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, এটা তার মধ্যে অসাধারণ। কানাডার প্রধানমন্ত্রী এই যে জাস্টিন ট্রুডো ছিলেন বা আছেন, এছাড়া ব্রিটিশ প্রাইম মিনিস্টার যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং যারা মাঝে মাঝে হন, এদের মধ্যে যে একটা স্মার্টনেস থাকে, ওয়েস্টার্ন প্রাইম মিনিস্টারদের যে একটা স্মার্টনেস থাকে, এটা তারেক রহমানের মধ্যে আছে। তার চলন বলন ভাব, এগুলোতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মার্ট প্রধানমন্ত্রী মনে হয়। বয়স 60, এটা সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড, কিন্তু দেখতে কিন্তু ইয়াং। তো দর্শক, সব ঠিক আছে, ভাবের দিক থেকে ঠিক আছে, কিন্তু প্রথম দিকের আচার আচরণ সুন্দর হলো না। আমি খুশি মাহমুদ চৌধুরী, তিনি বলছেন মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24। এই কথাটা 24-কে ছোট করা, কারণ কি? এটা একটা দুর্বিসন্ধি। জুলাই সনদকে ধামাচাপা দেওয়া, জুলাই সনদকে অস্বীকার করা, অবজ্ঞা করার কারণ এই 24 এটার সাথে বিএনপির রেলেভেন্স কম। বিএনপি তো স্পষ্টই বলেছিল যে আমরা এই 24-এর আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই, ওটা ছাত্র জনতার আন্দোলন এবং ছাত্র জনতা ওটা বিএনপির ছাত্ররা না, এরা হচ্ছে এই এনসিপির ছাত্ররা আর শিবিরের ছাত্ররা। অতএব 24-কে বিএনপি ছোট করবে, কিন্তু এটা উচিত হয়নি, উচিত হচ্ছে না। দেখেন এই বক্তব্যটার সমস্যা কি? মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? বিএনপির বিজয় কি আওয়ামী লীগেরও বিজয়? তার কিছু নমুনা কিন্তু আমরা দেখলাম। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং খুলতে যে আবার কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়েছে, প্রতিবাদের মুখে পড়েছে। এর কারণটা কি? কারণটা হলো যে নির্বাচনের সময় বিএনপি, জামাত, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে যে বলেছে যে আমরা তোমাদেরকে রক্ষা করব, পুনর্বাসিত করব। এখন নির্বাচন শেষ, এখন তারা মহা উৎসাহের সঙ্গে এই কাজটি করছে। তবে এটি সফল হবে কি হবে না তার উপর নির্ভর করছে, মূলত নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা, অথবা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাসীনদের রাজনৈতিক সমঝোতা। আমরা বিক্রম মিস্ত্রিকে দেখলাম যে জামাতের আমিরের সাথে বৈঠক করতে সংসদ ভবনের
কালকে শপথের পর বৈঠক করেছেন। জামাতের আমির বাংলাদেশে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন, কিন্তু বিক্রম মিস্ত্রির সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। আবার সরকারের আমন্ত্রণই এসছে, সুতরাং বিএনপি সরকারের নানা পর্যায়ে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। এখন পুনর্বাসনের ব্যাপারে কি আসলেই কোনো সমঝোতা হয়েছে, এমনটা কিন্তু প্রচলিত আছে। এখন সেই ক্ষেত্রেই কি ডক্টর খলিলুর রহমান একটা প্রাইজ পেলেন কিনা, নতুবা তার এই পদে আসাটা, পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসাটা কিন্তু যথেষ্ট বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করেছে। কিভাবে করেছে? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা। এখন সেই নিরপেক্ষ সরকারে যারা আছে তারা নিরপেক্ষ থাকবেন, তারা কোনো দলের হবেন না, কিন্তু তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়ে অনেকটা প্রমাণ করলেন সবার সামনে যে না, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ছিল না। একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। বারো তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শাটার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মনোসম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে।
তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং দেশের রাজনীতি নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনার কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।